আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেক দিন পর আবার লাইভে আসলাম। আজকে জগন্নাথ ইউনিভার্সিটির ইউনিটের ভর্তি পরীক্ষা গেছে। আমরা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নর সমাধান করবো ইনশাল্লাহ। তাই আজকে আবার লাইভে আসা। আশা করি সকলে লাইভটা দেখবেন এবং শেয়ার করবেন। তো ইউনিটের ভর্তি পরীক্ষা চারুকলার ইউনিটের এটা খুব ভালো। এখানেও চান্স পেলে মানে কথা হচ্ছে আপনি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পান তো এটা হারানো যাবে না। যেই সাবজেক্টে চান্স পান না কেন ভর্তি হতে হবে এবং ওইটাকে আপনার যেই সাবজেক্ট পান না কেন ওইটার সাবজেক্ট হিসেবে নিয়ে দেন বিসিএস এর জন্য বা জব প্রিপারেশন নেওয়া শুরু করবেন। যে কোনো চাকরির জন্য পড়াশোনা শুরু করবেন ইনশাল্লাহ, তাহলে দেখবেন আগে যাবেন। তো আজকে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির এই প্রশ্নটার সমাধান করবেন ইনশাল্লাহ। আর এরপর থেকে ইনশাল্লাহ প্রায় লাইভ ক্লাস হবে। দু একদিন নাও হতে পারে, কারণ সামনে আমার এক্সাম আসছে। তো এক্সামের কারণে দু একদিন লাইভ ক্লাস মিস হতে পারে, কিন্তু লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ। সন্ধ্যাবেলা না হইলেও বিকালবেলা আসরের পর ইনশাল্লাহ লাইভ ক্লাস হবে। তো আমি আশা করবো সবাই লাইভ ক্লাসটা জয়েন করবেন, থাকবেন, দেখবেন, তাতে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। তো শুরু করা যাক লাইভ ক্লাস। প্রথমে আমরা ইংলিশ ক্লাসটা সলভ করি, এরপর হচ্ছে দেন বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস। ইংলিশটা সলভ করার পর বাংলা সাধারণ জ্ঞান ওইগুলো দেখবেন ইনশাল্লাহ। তো প্রথমে ইংলিশটা দিয়েই শুরু করি। আচ্ছা, আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। ওকে, ফাইন। আজকে জগন্নাথ ইউনিভার্সিটির ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান। আচ্ছা, প্রথমে ইংলিশ পার্টটা দিয়ে শুরু করি। এখানে চুজ দি বেস্ট অ্যান্সার ফ্রম দি ফোর অল্টারনেটিভস। ওকে, ফাইন। প্রথম প্রশ্নটা দেওয়া আছে কি, দি প্লুরাল ফর্ম অফ ফিনোমেনন। দেখো, ফিনোমেননের প্লুরাল ফর্ম কি, এটাই তো বলছে, রাইট? ওকে, আমি সিঙ্গুলার প্লুরাল নাম্বার পড়াইছি, আমি লাইভ ক্লাস করাইছি বেসিক ইংলিশের ক্লাসে। তো আমার যারা বেসিক ইংলিশ ক্লাসের স্টুডেন্টরা ছিল এরা সবাই পারে, তো আপনারাও পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফিনোমেনন শব্দের শেষে যদি ও এন থাকে, এখানে ও এন আছে না, অন, ও এন, এই যে ও এন, অন আছে, ও এন, অন। হ্যাঁ, যদি শব্দের শেষে বা সিঙ্গুলার এর শেষে, সিঙ্গুলার ওয়ার্ডের শেষে যদি ও এন থাকে, তাইলে এটা প্লুরাল করতে হলে, সিঙ্গুলার শব্দের শেষে ও এন থাকলে এটা প্লুরাল করতে হলে ও এন এর পরিবর্তে এ বসাইতে হবে। ও এন এর পরিবর্তে কি বসাইতে হবে? এ বসাইতে হবে। তাহলে এখানে ফিনোমিনন্স আছে কিন্তু এ নাই, তাহলে এখানে ও এন বাদ দিয়ে যদি আমরা এ লিখি, ও এন বাদ দিয়ে এ লিখি, তাহলে কি হবে? PHENO, ফিনো, MENA, MENA, ফিনোমিনা। তাহলে এখানে ফিনোমিনা আছে, এই ভিতে নাই, ইএস দেওয়া আছে। হ্যাঁ, আর এখানে আছে ফিনোমিনাস, এস আছে, এটা হবে না। আর এখানে আছে ফিনোমিনন্স, ওএস আছে, হবে না। তাই অবশ্যই সি নাম্বার উত্তর হবে ফিনোমিনা, ফিনোমিনা। আশা করি সকলে বুঝতে পারছেন। আমি আবারও বলে দিচ্ছি,
সিঙ্গুলার ওয়ার্ডের শেষে যদি এ থাকে, সরি ও এন থাকে, যেমন ফিনোমিনন, আবার থাকতে পারে ক্রাইটেরিয়ন, CRI CRITERION, ক্রাইটেরিয়ন থাকলে কি হবে ক্রাইটেরিয়া। এখানে ON এর পরিবর্তে এ হবে, ON এর পরিবর্তে কি হবে এ হবে, যেমন CRI TERIA ক্রাইটেরিয়া, ঠিক আছে। ক্রাইটেরিয়ন যদি থাকে তাহলে ON আছে এটা শেষেও, তাহলে ON এর পরিবর্তে এ হবে ক্রাইটেরিয়া। ওকে ফাইন। যেমন এখানে ফিনোমিনন আছে, তাই ফিনোমিননের পরিবর্তে ফিনোমিনা। ওকে ফাইন। এরপরে আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। স্যার পরের কোশ্চেনটা খুব সোজা। কনজারভেটিভ অর্থ হচ্ছে রক্ষণশীল। এইটার স্ট্যান্ড ফর, মানে কনজারভেটিভ কোন শব্দটাকে আপনার এটার ধরেন সমার্থক শব্দ, এটার সমার্থক শব্দটা কি হবে, তাই হচ্ছে কথা। আচ্ছা, কনজারভেটিভ অর্থ হচ্ছে রক্ষণশীল। আমি আবার বলতেছি, কনজারভেটিভ হচ্ছে রক্ষণশীল। আচ্ছা, তাহলে কনজারভেটিভ রক্ষণশীল। আর ইনোভেটিভ, তাহলে প্রথম ওয়ার্ডটা দেওয়া আছে কি এ নাম্বারে, ইনোভেটিভ অর্থ হচ্ছে নতুনত্বে বিশ্বাসী। নতুনত্বে বিশ্বাসী, তার মানে তাহলে কনজারভেটিভ রক্ষণশীল আর ইনোভেটিভ নতুনত্বে বিশ্বাসী, তাহলে তো এটা হলো না। তাহলে আপনাকে দেখতে হবে যে এটার সমর্থক শব্দ বা এটার সমর্থ কোনটি। কনজারভেটিভ রক্ষণশীল, ইনোভেটিভ নতুনত্বে বিশ্বাসী। এরপর হচ্ছে টিমিড বা কেউ বলে টাইমিড, আচ্ছা যে বলে, আচ্ছা টিমিড অর্থ ভীরু। আচ্ছা ভীরু এটা তো রক্ষণশীল, এটার অর্থে মিলে না। আচ্ছা এরপরে কি দিয়ে আছে, লিবারেল হচ্ছে উদারমনা আর কনজারভেটিভ এক না, তার মানে এটার সাথে অবশ্যই হবে অর্থোডক্স। এটার অর্থ হচ্ছে প্রথাগত বা রক্ষণশীল। অর্থোডক্সের অর্থ হচ্ছে প্রথাগত বা রক্ষণশীল। দেখেন, আমি বারবার বলছিলাম যে ইউনিভার্সিটির এক্সামে বেসিক গ্রামার থেকে প্রশ্ন করা হয় খুব বেশি। যারা এই বেসিক গ্রামার খুব বেশি পারবেন ইনশাল্লাহ তারা পারবেন, অবশ্যই পারবে। এই জন্য ভাই আমি আবারও বলতেছি, বেসিক গ্রামার পারতে হলে অবশ্যই আপনাকে খুব ভালো প্রতিদিন রুটিন মেনটেন করে পড়তে হবে। আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্ন কি দেয়া আছে আমরা দেখব। তিন নম্বর প্রশ্ন, হুইচ অন অফ দি ফলোয়িং সেন্টেন্স ইউজেস অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টর, মানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টর। দেখেন এখানে অবশ্যই সি নাম্বার, উত্তর অবশ্যই সি নাম্বার হবে, কারণ আমি ব্যাখ্যা করছি। ইফ একটি অর্থ, এখানে ইফ কন্ডিশন, ইফ অর্থ হচ্ছে যদি, তাহলে এটা শর্ত বোঝায় যদি, তাহলে এইটা দিয়ে এই বাক্যটার অর্থ প্রকাশ করছে কিভাবে আমি বলছি, এটার বাংলা অর্থটা বলি তাহলেই বুঝতে পারবেন। ইফ উই লুক অ্যাট দি ডেভেলপড কান্ট্রিজ, যদি আমরা ডেভেলপড কান্ট্রিজ উন্নত কান্ট্রির দিকে তাকাই, উন্নত দেশগুলির দিকে তাকাই, অর্থাৎ যদি আমরা উন্নত দেশগুলির দিকে তাকাই, তাহলে উই উইল সি অ্যাট দি পিপল লাভ টু স্পেন্ড, আমরা দেখতে পাবো দি পিপল মানুষজন বা জনগণ, মানুষ বলেন, লাভ টু স্পেন্ড তারা পছন্দ করে ব্যয় করতে, দিয়ার লেজার তাদের অবসর সময়, ইন ডিফারেন্ট ওয়েজ, হ্যাঁ তারা বিভিন্ন উপায়ে তারা সময় কাটাতে ভালোবাসে। আমরা উন্নত কান্ট্রির দিকে তাকাইলে আমরা দেখতে পাবো তারা বিভিন্ন উপায়ে সময় কাটাতে ভালোবাসে। তার মানে এই সি নাম্বারটাই উত্তর, কারণ এখানে ইফ দিয়ে এটাকে অর্থটা পরিপূর্ণ করছে, পরিষ্কার অর্থ প্রকাশ করছে, এছাড়া বাকি একটা পরিষ্কার অর্থ প্রকাশ করে নাই। আচ্ছা এরপরে 4 নম্বরে, আইডেন্টিফাই দি আন্ডারলাইন ক্লোজ হোয়াট উই অ্যাচিভ ইনওয়ার্ডলি উইল
চেঞ্জ আউটার আমার কথা কি বোঝা যায়? ওকে, আচ্ছা রিয়েলিটি। তাহলে কি হলো এখানে? এই আন্ডারলাইন করা ক্লোজটা, এত কিছু পরীক্ষার সময় এত কিছু পড়ার সময় আপনাদের আছে নাই? এখানে বলছি কি আইডেন্টিফাই দিয়ে আন্ডারলাইন ক্লোজ, এখানে আইডেন্টিফাই করা আছে আন্ডারলাইন ক্লোজটা, এইটা পড়বেন জাস্ট, এরপর দেখবেন যে এটা কোন ক্লোজ। ক্লোজ আপনাদের পড়াইছি। হ্যাঁ, আর যদি বেসিক গ্রামার আরও করে সমস্যা থাকে ইনশাল্লাহ ইনবক্সে মেসেজ করবেন। সবাইকে আবারও বেসিক গ্রামারের উপরে লাইভ ক্লাস নেব ইনশাল্লাহ, আর প্রতিদিনই লাইভ ক্লাস হবে, সবাই থাকবেন ইনশাল্লাহ। ওকে ফাইন। তাহলে এইটা কিভাবে হলো নাউন ক্লোজ আমি ব্যাখ্যা করছি। নাউন ক্লোজ, হোয়াট উই এসিড ইনওয়ার্ডলি, একটি নাউন ক্লোজ কারণ এটি পুরো একটি বাক্যে সাবজেক্টের ভূমিকা পালন করে। দেখেন, তাহলে হোয়াট উই এসিভ ইনওয়ার্ডলি, এটা হচ্ছে এই বাক্যে সাবজেক্টের ভূমিকা পালন করে। তার মানে যেহেতু এটা সাবজেক্টের ভূমিকা পালন করে, তাহলে এটা নাউন ক্লোজ। আমি আমার বেসিক কোর্সের স্টুডেন্টদেরকে পড়াইছিলাম, তো এখানে হোয়াট উই সেন্স ইমিডিয়েটলি, তো এটা হচ্ছে যেহেতু সাবজেক্টের ভূমিকা পালন করে যেই ক্লোজটা, ওই ক্লোজটা হচ্ছে নাউন ক্লোজ। এরপরে হচ্ছে দি প্লুরাল ফর্ম, বা এই সিঙ্গুলার প্লুরাল দিয়ে আবার একটা আসছে। হ্যাঁ, দুইটা তো আসছে, এখানে আছে। যাই হোক, হাফ 5 নাম্বার কোশ্চেনটার কি দেওয়া আছে? দি প্লুরাল ফর্ম অফ হাফ। তাহলে হাফের প্লুরাল ফর্ম কি? আমি বলি, শেষে যদি এফ থাকে, শব্দের শেষে এফ থাকলে এটাকে প্লুরাল করতে হলে এফ এর পরিবর্তে ভিইএস দিতে হবে। এফ এর পরিবর্তে ভিইএস। তাহলে এখানে কি এইচ এ এল এফ এস দেওয়া আছে, তাহলে ভিইএস দেওয়া আছে? অবশ্যই দেওয়া নাই, তার মানে এটা হবে না। এরপর দেওয়া আছে কি এইচ এ এল এফ ইএস দেওয়া আছে, তার মানে এটাও হবে না। এইচ এ এল ভিই, তার মানে এটা হবে না। আমি কি বলছি? এফ থাকলে এফ এর পরিবর্তে ভিইএস ব্যবহার করতে হবে, ভিইএস। এখানে এস নাই, তার মানে এটাও হবে না, এটাও কাটা। তাহলে উত্তর হবে ডি নাম্বার। ডি নাম্বারে কি দেওয়া আছে? এইচ এ এল ভিইএস, হাফ। তার মানে শব্দের শেষে যদি সিঙ্গুলার নাউনের শেষে এফ থাকে, তাহলে এটাকে প্লুরাল করতে হলে, সিঙ্গুলার শব্দের শেষে যদি এফ থাকে, তাহলে এটাকে প্লুরাল করতে হলে আপনার এফ এর পরিবর্তে ভিইএস যোগ করতে হবে। এফ উঠিয়ে দিয়ে ভিইএস যোগ করতে হবে, তাহলে এটা প্লুরাল ফর্ম হবে। আচ্ছা, এরপর 6 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে আইডেন্টিফাই দ্য ইনফর্মাল গ্রেটিং। ফর্মাল আর ইনফর্মাল। ওকে ফাইন, এটা তো একেবারে সোজা। হাউ ডু ইউ ডু ফর্মাল, হাউ আর ইউ ফর্মাল। আমি এগুলো সব পড়াইছি বেসিক ক্লাসে, সবগুলো পড়াইছি ইনশাল্লাহ। ওরা পারে, ওরা অন্তত আর কিছু না পারলে এই বেসিক গ্রামার থেকে, এখানে কোশ্চেন আসছে সব বেসিক গ্রামার থেকে। ওরা জিজ্ঞাসা করলাম, ওরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিছে, বলেছে আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারি। ওকে ফাইন। এই যে এখানে হাউ আর ইউ, এগুলো হচ্ছে সব অফিসিয়াল মানে ফর্মাল। হাউ ডু ইউ ডু ফর্মাল। হিয়া বন্ধু বান্ধবদের সাথে মানে ইনফর্মাল, মানে অনানুষ্ঠানিক। ইনফর্মাল মানে হচ্ছে অনানুষ্ঠানিক। তাহলে এটা হচ্ছে হিয়া, এটা বন্ধু বান্ধবের সাথে আমরা বলি। হ্যাঁ, তার মানে এগুলো হচ্ছে অনানুষ্ঠানিক, ইনফর্মাল।
আমি বলি অফিসিয়াল ভাষায় যে কথাগুলো বলি, আপনারা অফিসে বসে যে কথাগুলো বলেন আনুষ্ঠানিক, আর সাধারণত বাইরে বসে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে যেভাবে কথা বলেন এটা হচ্ছে আনুষ্ঠানিক। তাহলে এখানে সেটা বলছে যে ইনফর্মাল গ্রেটিং, তার মানে হচ্ছে ইনফর্মাল গ্রেটিং, উত্তর সি। এবার রবিন ট্রাভেলড ট্রেন, দেখেন সে ট্রেনে করে ট্রাভেল করছে। তাহলে যদি কেউ ট্রেনে ট্রাভেল করে, বাসে ট্রাভেল করে, তাহলে বাই হবে। আর যদি ধরেন আপনি স্কুলে যাচ্ছেন, যদি ট্রেনে করে যান তাহলে হবে বাই। যদি আপনি স্কুলে পায়ে হেঁটে যান তাহলে হবে অন দি ফুট, পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে অন। আর যদি বাসে বা গাড়িতে কোনো যানবাহনে করে চলে যান তাহলে হবে বাই। তাহলে কি হবে বাই। আর যদি আপনি কোনো পায়ে হেঁটে যান, শুধুমাত্র পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে অন। আর যদি যানবাহনে যান তাহলে হবে বাই, সোজা কথা। তাহলে এখানে সে রবিন বাসে করে ট্রাভেল করছে, ট্রেনে করে ট্রাভেল করছে, তার মানে এখানে বাই হবে অবশ্যই। উত্তর হবে সি নাম্বার, অবশ্যই উত্তর হবে সি নাম্বার, রবিন ট্রাভেল। রবিন ট্রাভেলড বাই ট্রেন, তার মানে এখানে হবে সি নাম্বার উত্তর। জগন্নাথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্ন এত সহজ হয়েছে, মানে আনলিমিটেড সহজ হয়েছে, আনলিমিটেড সহজ হয়েছে ভাই, আনলিমিটেড সহজ হয়েছে। প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। শি গট, গট এই যে ভাই, এই শি গট, এরপর দিয়ে আছে হার কার, হ্যাঁ, অ্যান্ড ড্রপ ইট। আচ্ছা সে যাই হোক, আমি পড়াইছিলাম না, গেট ইনটু হচ্ছে ভেতরে প্রবেশ করার অর্থে গেট ইনটু ব্যবহৃত হয়, ভিতরে প্রবেশ করার অর্থে গেট ইনটু ব্যবহৃত হয়, ভিতরে প্রবেশ করার অর্থে গেট ইনটু ব্যবহার করা হয়। তাহলে শি গেট ইনটু হার কার, সে তার গাড়িতে প্রবেশ করছে। এখানে গট মানে প্রবেশ, এটা পাস্ট হলো, তাই যাই হোক। তো গেট গটের পর ইনটু ব্যবহৃত হয়, কোনো কিছুর ভিতরে প্রবেশ করা অর্থে গেট বা গটের পর ইনটু ব্যবহৃত হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি হি গট ইনটু দি হাউস। ঠিক আছে, কত সহজ ভাই, দেখলেন। আচ্ছা, এই গেল আমাদের ইংলিশ কোশ্চেন। ইংলিশ কোশ্চেন অনেক সহজ হয়েছে। আর একটা কথা বলি, যারা বেসিক ইংলিশে এখনো দুর্বল আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অবশ্যই যোগাযোগ করবেন। আর ঈদের পর আরও একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে ইনশাল্লাহ। মাত্র রেজিস্ট্রেশন ফি দিয়া 500-600 টাকা দিয়া মানুষের মতো 1000-2000 টাকা নিয়ে কোর্স করাবো না, দরকার নেই। মাত্র 100 টাকা রেজিস্ট্রেশনে 1 মাস, 200 টাকা রেজিস্ট্রেশনে 2 মাস, 300 টাকা, সর্বোচ্চ 300 টাকার পরিমাণ আছে। মাত্র শুধুমাত্র রেজিস্ট্রেশন করে 300 টাকা দিয়ে আপনি 3 মাস কোর্সটা করতে পারবেন বেসিক ইংলিশের উপরে ইনশাল্লাহ। সো আশা করব যাদের বেসিক ইংলিশে এখনও দুর্বলতা আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, এরপরে এখন আমরা সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। তো সবাই দেখেন, সাধারণ জ্ঞানও ভাই অনেক সহজ হয়েছে, অনেক সহজ হয়েছে, অনেক সহজ। এত সহজ কোশ্চেন, ওরা বলে যে স্যার এত সহজ কোশ্চেন করছে ভার্সিটিতে। হ্যাঁ, ওরা কেউ 9-এ পড়ে, 8-এ পড়ে, 10-এ পড়ে, ওদেরকে বলছি তোমরা এইভাবে পড়ো, ওরা এইভাবে পড়তেছে। আচ্ছা, সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্নটা, আবু সাইদ কোন তারিখে শহীদ হন? আবু সাইদ 16 জুলাই 2024, এটা তো সবাই জানেন। গাজীপুরের চৌরাস্তায় অবস্থিত জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যটি কোন বিষয়ের উপর নির্মিত? জাগ্রত চৌরঙ্গী গাজীপুরের ভাস্কর্যটি মুক্তিযুদ্ধের উপর নির্মিত, ভাস্কর্যটি মুক্তিযুদ্ধ বিষয়ের উপর নির্মিত। কিউবিজম ধারার চিত্রশিল্পী কে?
কিউবিজম ধারার চিত্রশিল্পী হচ্ছে পাবলো পিকাসো। আচ্ছা, বাংলাদেশের ছাপচিত্র শিল্পের পথিকৃৎ কোন শিল্পী? ছাপচিত্র শিল্পের পথিকৃৎ শফিউদ্দিন আহমেদ। এই জানোয়ারকে হত্যা করতে হবে, পোস্টার চিত্রটি কার আঁকা? এই জানোয়ারদের হত্যা করতে হবে, এটা সবার মুখস্থ, কামরুল হাসান। এই জানোয়ারদের হত্যা করতে হবে, ওই যে বড় বড় চোখ, হ্যাঁ ওই রকম বড় বড় মুখ এঁকে তাদের পোস্টার টানিয়ে দিয়েছিল রাস্তাঘাটে, এই জানোয়ারদের হত্যা করতে হবে, তো ওইটা আঁকছিল কে? কামরুল হাসান। আচ্ছা সে যাই হোক, নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার রচনা কোনটি? কে না পারে ভাই এই প্রশ্ন? আয়না, লাল সালু, ভাষা ও সাহিত্য, অবরোধ বাসিনী। এক দেখায় পারবে ভাই, অবরোধ বাসিনী এটা এক দেখায় পারবে, সবাই পারবে, সবাই পারবে, সবাই। আচ্ছা, প্রথম বৃক্ষরোপণ চিত্রকর্মটি কোন শিল্পীর আঁকা? এস এম সুলতান। প্রথম বৃক্ষরোপণ চিত্রকর্মটি কোন শিল্পীর আঁকা? এস এম সুলতান। বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ কে? বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ নবের আহমেদ। বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ কে? নবেরা আহমেদ। এই হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন। আচ্ছা এরপর আসি বাংলার প্রশ্ন ভাই, যে দেখছে সেই বলছে ভাই সহজ সবাই। এরা যারা সহজ বলতেছে জানি না কাদের ভার্সিটিতে হবে। আমার স্টুডেন্টরা তো এই বাংলা পারে না, ওরা জাস্ট ইংলিশটা পারছে আর সাধারণ জ্ঞান দুই একটা না, সাধারণ জ্ঞান 8টার মধ্যে প্রায় ওরা 5টা-6টা পারলো। হ্যাঁ, তো ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট যারা আছে ওরা 2-1 বাংলা 2-1টা পারে। আচ্ছা সে যাই হোক, নন্দন শব্দের সমার্থক শব্দ কি? নন্দন শব্দের সমার্থক শব্দ পুত্র। এটাও সবাই পারে। নন্দন শব্দের সমার্থক শব্দ হচ্ছে পুত্র। যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারো তবে অবশ্যই ছবি আঁকবে। যদি আছে তবে আছে, তার মানে এটা জটিল বাক্য। এই বাক্য আমি পড়াইছি, সমর্থক শব্দ আমি পড়াইনি, ঠিক আছে, কিন্তু বাক্য আমি পড়াইছি লাইভ ক্লাসে, এই পেজে বাক্যের উপরেও ক্লাস নিছি। ইনশাল্লাহ আবারও ক্লাস হবে প্রতিদিন। আচ্ছা সে যাই হোক, এখানে যদি আছে আর এর পাশে তবে আছে, তাহলে যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারো তবে অবশ্যই ছবি আঁকবে। যদি তবে, তার মানে এটা জটিল বাক্য। বিপরীত অর্থে উপসর্গের প্রয়োগ ঘটেছে কোন শব্দে? বিপরীত অর্থে উপশব্দের প্রয়োগ করেছে এই যে এটা অপমান। কারণ মান শব্দের অর্থ তো সবাই জানেন, মান মানে হচ্ছে সম্মান, মান। হ্যাঁ, আর অপটা যুক্ত হয়ে এই মানের সামনে আগে পিছনে যেটা বলেন, মানের আগে অপযুক্ত হয়ে এখানে এই অর্থটার বিপরীত হয়ে গেল, তার মানে অপমান হচ্ছে বিপরীত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে। হ্যাঁ, বা উপসর্গ প্রয়োগ ঘটেছে, উপসর্গের প্রয়োগ ঘটেছে, এখানে বিপরীত শব্দে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এরপর অপরিচিত গল্পে কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়? অপরিচিত গল্পে যৌতুক প্রথা না, এটা পাওয়া যায় না। পুরুষের লাঞ্ছনা না, এই যে নতুন নারীর আগমন। অপরিচিত গল্পে নতুন নারীর আগমন, অপরিচিত গল্পে নতুন নারীর আগমনের ইঙ্গিত পাওয়া যায়। এরপর আলপনা শব্দটি কোন ধরনের শব্দ থেকে এসেছে? আলপনা শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। আলপনা শব্দটি কোন ধরনের শব্দ থেকে এসেছে? আলপনা শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। এরপর ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা? ছাড়পত্র কাব্যগ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য। ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা? ছাড়পত্র কাব্যগ্রন্থ সুকান্ত ভট্টাচার্যের লেখা।
গ্রাফিতি কি? গ্রাফিতি হচ্ছে দেয়াল লিপি। গ্রাফিতি কি? দেয়াল লিপি। 7 নম্বর প্রশ্ন, গ্রাফিতি কি? গ্রাফিতি হচ্ছে দেয়াল লিপি। গ্রাফিতি হচ্ছে দেয়াল লিপি। মানুষের ধর্মই সবচেয়ে বড় ধর্ম। মানুষের ধর্মই সবচেয়ে বড় ধর্ম। এই বক্তব্যটি কার? কাজী নজরুল ইসলামের। মানুষের ধর্মই সব থেকে বড় ধর্ম, এই বক্তব্যটি কাজী নজরুল ইসলামের। তো এই হচ্ছে আজকের আমাদের বাংলা প্রশ্ন। তো সবাই আশা করব লাইভ ক্লাসটা দেখবেন, আর অবশ্যই ইনশাল্লাহ আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। এই আর প্রতিদিন লাইভ ক্লাস না হলেও এখন একটু আমার ব্যস্ত আছি, তো প্রতিদিন লাইভ ক্লাস হবে না। তো সপ্তাহে 2-3টা লাইভ ক্লাস পাবেন ইনশাল্লাহ। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা বেসিক ইংলিশ গ্রামার শিখতে চান অবশ্যই তারা আমাকে মেসেজ দিয়ে জানাবেন, এটা হচ্ছে কথা। এই সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।